যে প্রথম আলোর সাংবাদিকের গ্রেফতার, এটা আসলে গ্রেফতার না বলে গুম বলাই ভালো। কারণ যে উপায়ে তাকে বাসা থেকে গভীর রাতে তুলে নেওয়া হলো, সে যদি সাংবাদিক না হতো বিষয়টা গুমেই দাঁড়াতো। যেহেতু যে সাংবাদিক চারদিকে খবরটা ছড়িয়ে পড়ার কারণে এটাকে পরে গ্রেফতার হিসেবে দেখানো হলো, এবং গ্রেফতারটা করা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায়, এবং তাকে বাসা থেকে তুলে নেওয়ার কয়েক ঘন্টা আগে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে। তার মানে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, একসময় আমরা স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা জানতাম, যেটা 1974 সালে প্রচলন ঘটানো হয়েছিল, এবং বাংলাদেশের রাজনৈতিক যারা কর্মী তাদের জন্য একসময় খুব ভীতিকর ছিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 সালে। সেটা এখন আর কার্যকর নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেটাকেই রিপ্লেস করেছে। এখন এর মধ্য দিয়ে আসলে যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই বিশেষ করে প্রথম আলোর যে সাংবাদিক শামসুজ্জামান, তার বিরুদ্ধে মামলা, এবং শেষ পর্যন্ত সম্পাদক বিরুদ্ধে মামলা, এবং শুধু এটা না, যুগান্তরের, আমি যদি ভুল না করি, চট্টগ্রামের এক রিপোর্টার, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এখন পর্যন্ত একটা ওয়েবসাইট আমি দেখছিলাম, এই যে ডিএসএ ট্র্যাকার, তো সেখানে দেখলাম এখন পর্যন্ত প্রায় 1257টি মামলা হয়েছে, এবং পুরো বাংলাদেশ জুড়েই। এমন কোনো জেলা নাই যেখানে আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় কারোর বিরুদ্ধে মামলা হয়। তো এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেই কারণে করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ভার্চুয়াল জগতে আমাদের যে নিরাপত্তাহীনতা বিভিন্ন রকমের, সেটাকে বন্ধ করা। তো সেইটা সেই মানে নিরাপত্তাহীনতা নিশ্চিত করতে গিয়ে নাগরিকের এমন এক আইন প্রণয়ন করা হলো, যেটা আসলে অন্য কথায় আমাদের যে সংবিধানের যে মৌলিক বিষয়, বিশেষ করে আমাদের যে পলিটিক্যাল অ্যান্ড সিভিল রাইটস, বিশেষ করে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটার সাথে একেবারেই সাংঘর্ষিক। এবং এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যেভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে ক্ষমতায়ন করা হলো, তাতে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে একজন খুনের আসামিকেও মানে ধরার ক্ষেত্রে যেই ধরনের তৎপরতা দেখা যায়, কিংবা একজন খুনের আসামিও যেই ধরনের শাস্তি পেতে পারে, বরং ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে তার চেয়ে বেশি শাস্তি, কিংবা তার চেয়ে বেশি আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতাটা নিশ্চিত করা হয়েছে। তো আমি পুরো আইনের ডিটেলে না গিয়েও যদি বলি, যে দিনের শেষে দেখা যাচ্ছে যে আমরা যদি 2018 সালের পর থেকে প্রয়োগের প্রবণতাগুলো দেখি, রাষ্ট্রের কিংবা সরকারের পক্ষ থেকে প্রয়োগের প্রবণতাগুলো যদি দেখি, একটা বিশেষ বিশেষ সময়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহারটা বেড়ে যায়। তার মধ্যে নির্বাচন, তার মধ্যে আমরা দেখলাম বিশেষ করে আমাদের যখন এই কোভিড যে সময়কালটা, সেই সময় মানুষের অনেক রকম বঞ্চনা, অনেক রকম দাবি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই সময় দেখা যাচ্ছিল যে সেগুলো মানুষ যেন সামনে না নিয়ে আসতে পারে, এবং কেউ কোনো স্ট্যাটাস দিলে সেটাও এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় একটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। তার মধ্য দিয়ে মানুষকে দমিয়ে রাখার একটা চেষ্টা ছিল। ঠিক এখন আবার নির্বাচন আসছে, মাঝখানের সময়টা আমরা দেখেছি যে ডিএসএ প্রয়োগের প্রবণতাটা একটু কমেছিল, কিন্তু মনে হচ্ছে যত নির্বাচন সামনে আসছে এটা প্রয়োগের প্রবণতাটা বাড়ছে। এগুলো যদি বিবেচনা করি তাহলে স্পষ্টতই এটা একটা রাজনৈতিক হাতিয়ার। বিশেষ করে একদিকে হচ্ছে আমার ভিন্ন মতকে দমন করা, প্রতিবাদকে দমন করার এটা খুব সহজ উপায়, যেহেতু আমাদের এখন স্পেস নাই। আমরা পথে দাঁড়িয়ে যে আমরা আন্দোলন কিংবা প্রতিবাদের যে সম্ভাবনা কিংবা সুযোগটা এখন যে কোনো সময়ের চাইতে অনেক কমে গেছে। বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার যে অতি তৎপরতা, এবং একদিকে আইন প্রয়োগকারী সংস্থা, আরেকদিকে হচ্ছে নিজ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের যে আগ্রাসন এবং শারীরিকভাবে আক্রমণ। এবং মানে আমরা দেখেছি যে আমাদের প্রকৌশলী একজন, আমি এই মুহূর্তে নামটা ভুলে এলাম, আমাদের খুব কাছে, ওনাকেও কিন্তু শারীরিকভাবে আক্রমণ করা হলো, পথের মধ্যে থাপ্পড় দেওয়া হলো। মানে পথের মধ্যে যে ভীতিকর অবস্থাটা তৈরি করে রেখেছে, তার বিপরীতে মানুষের ক্ষোভ প্রকাশের এখন গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেছে এই যে ভার্চুয়াল জগৎ, তার মধ্যে ফেসবুক কিংবা অন্যান্য যে সামাজিক মাধ্যমগুলো আছে। এবং সরকারেরও এগুলো নিয়ে এখন পথকে নিয়ে যত না সেন্সিটিভ, যেহেতু পথের কিংবা রাস্তায় যে আন্দোলন সংগ্রাম, এটাকে বেশিরভাগ ক্ষেত্রে তারা খুব সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে,
এখন ভার্চুয়াল জগৎটা তাদের জন্য একই রকম নিয়ন্ত্রণ তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেই ক্ষেত্রে ডিএসএ তাদের এই নিয়ন্ত্রণটা তৈরি করতে সাহায্য করছে। এখন এই যে মানে একদিকে পথে প্রতিবাদ করা যাচ্ছে না, আরেকদিকে ভার্চুয়াল ওয়ার্ল্ডেও কেউ যদি তার মনের কোনো ক্ষোভ প্রকাশ করে, সেটাকেও এখন আমি অপরাধ হিসেবে, একটা খুনের চাইতেও বেশি অপরাধ হিসেবে গণ্য করছি। এখন এই অতি সংবেদনশীলতার একটা কারণ হচ্ছে, বিশেষ করে আমরা দেখেছি 2012 সালের পরে যে এই যে যেটাকে আমরা আরব বসন্ত বলি, সেগুলার যে ইয়েটাই হয়েছিল, মানে মানুষজন যে সমবেত হয়েছিল কিন্তু আসলে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে, যার ফলে বাংলাদেশ সহ আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোও কিন্তু একই রকম এই মানে সোশ্যাল মিডিয়া নিয়ে তাদের অতি সংবেদনশীলতা তৈরি হচ্ছে। এবং এই অতি সংবেদনশীলতা থেকেই আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং এটা শেষ পর্যন্ত মানুষের রাজনৈতিক ভাবে সোচ্চার মানুষ, প্রতিবাদী মানুষ, তাদেরকে যেমনি দমন করার ক্ষেত্রে এটা প্রয়োগ হচ্ছে, তেমনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ, এটা শুধু সরকারের পক্ষ থেকে না, এই আইনটা এতটা আরবিট্রারি আইন যেখানে অনেক কিছুই কোনো স্পষ্টতা নেই, অনেক শব্দের ব্যবহার আছে, অনেক ক্ষমতায়নের প্রশ্ন আছে, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে সেগুলোর কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই, যার ফলে এটা দেখা যাচ্ছে প্রতিবেশী এক প্রতিবেশী আরেক প্রতিবেশী শত্রু, কিংবা এই ধরনের একটা শত্রুতামূলক সম্পর্ক আছে, সেই শত্রুতামূলক সম্পর্ককেও ঘায়েল করার জন্য দেখা যাচ্ছে যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহার আছে। এবং আমরা কিন্তু দেখেছি যে বেনামে কিংবা কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে একটা পোস্ট দিয়ে অস্থিরতা, ধর্মীয় উন্মাদনা তৈরি করা, তার মানে সরকার যেমনি এটার প্রয়োগ করছে নিজের নিয়ন্ত্রণ তৈরি করার জন্য, তেমনি আমরা সমাজ পর্যায়েও দেখছি ব্যক্তিগত কিংবা শত্রুতামূলকভাবেও কিন্তু তার প্রয়োগ হচ্ছে। তার মানে যেই আইনটা রাষ্ট্র মানুষকে নিরাপত্তার কথা বলে সামনে আনলো, সেই আইনটা মানুষকে সরকারের পক্ষ থেকে যেমন অনিরাপদ করলো, এবং সরকার যেমনি মানুষকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিল, ঠিক সমাজ পর্যায়ে কিন্তু একই ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হলো। তার মানে যেই আইনটা এই দুই ধরনের নিরাপত্তার নামে তৈরি করলো, তার মানে এই আইনটার আসলে মানে প্রাসঙ্গিকতাটা কি বাংলাদেশে? এখন প্রাসঙ্গিকতাটা হচ্ছে, এবং কারা আসলে এই আইনটা ব্যবহার করছে, সরকার যেমনি ব্যবহার করছে, সমাজ পর্যায়ে কিন্তু আবার যারা সরকারের সমর্থক তারাই কিন্তু করছে, যারা সরকারের সমর্থক না কিংবা সরকারি দলের সাথে যাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তারা কিন্তু সমাজ পর্যায়ে ব্যবহার করছে না। তার মানে যারা সরকারের ক্ষমতার সাথে সংশ্লিষ্ট, তাদের ক্ষমতা টিকিয়ে রাখা, ক্ষমতা প্রয়োগ করা, এবং খুব আরবিট্রারিলি ক্ষমতা প্রয়োগ করার একটা বড় উপকরণ এখন হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম একটা মানুষ মৃত্যুবরণ করলেন, আমরা এই যে সুলতানার নাম আমরা জেনেছি, এবং তাকে যে উপায়ে একটা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো, এবং শেষ পর্যন্ত গ্রেফতার ঠিক বললেও ভুল হবে, এটা অন্য কোনো শব্দ দিয়ে এটা আসলে বোঝাতে হবে, তুলে নিয়ে যাওয়া হলো এবং শেষ পর্যন্ত তার প্রাণ গেল। ঠিক একইভাবে আমরা আমরা মোশতাক আহমেদের নামেও জানি, আমাদের যিনি কুমির ফার্মকে একটা মানে জনপ্রিয় করেছিলেন বাংলাদেশে, উনিও শেষ পর্যন্ত কিন্তু এই ডিএস এর ভিকটিম। তার মানে হচ্ছে এই যে আইনের প্রয়োগ সরকারের পক্ষ থেকে যেভাবে হচ্ছে, সমাজ পর্যায়েও যারা সরকারের সাথে সংশ্লিষ্ট তারাও নিজেদের ব্যক্তিগত শত্রুকে ঘায়েল করার জন্য একইভাবে ব্যবহার করছে। তার মানে এইটা আসলে নাগরিকের অধিকারকে পুরোপুরি ক্ষুণ্ণ করছে। আর সংবিধানের আমাদের যে সাংবিধানিক অধিকার আছে, সেই অধিকার তো করছে, সেটা আমরা আগেই বললাম। এখন এইটার কারণটা কি? এটার কারণটা দিনের শেষে খুব স্পষ্ট, যে এর মধ্য দিয়ে এক ধরনের ভীতির পরিবেশ, ভীতির একটা সংস্কৃতিকে একটা প্রাতিষ্ঠানিক একটা আইনগত রূপ দেয়। এবং এভাবে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে আসলে মূলত যারা মানুষের বিরুদ্ধে অপরাধ করে থাকে, যারা রাষ্ট্রের ক্ষতি করে থাকে, যারা দুর্নীতি করছে, তাদেরকেই আসলে নিরাপত্তা দেওয়া হচ্ছে। বিশেষ করে এই ধরনের মানুষ যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, তাদেরকেই কিন্তু এই আইনটা হচ্ছে নিরাপদ করছে। কিন্তু যারা এই অপরাধের বিরুদ্ধে কথা বলবে, যেহেতু পাবলিক স্পেস নাই, আমার এখন ভার্চুয়াল স্পেসটাই আমার একমাত্র অবলম্বন, সেই স্পেসেও যেন কেউ কোনো ক্ষোভ কিংবা কারো অন্যায়ের কথা, অপরাধের কথা যেন বলতে না পারে, সব অপরাধী যেন রক্ষা পায়, তারই একটা রক্ষা কবচ এখন হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তার ফলে
যে ভার্চুয়াল জগতে যে বুলিং কিংবা ভার্চুয়াল জগৎ নিয়ে সাধারণ মানুষের যে নিরাপত্তাহীনতা, সেটা তো কোনোভাবেই বন্ধ হয়নি, বরং এই আইনের প্রয়োগটা এমনভাবে হয়েছে, যেটা সরকারের তরফ থেকে হয়েছে, সরকারের সাথে সংশ্লিষ্ট অনেক ব্যক্তির তরফ থেকে হয়েছে, যার ফলশ্রুতিতে সামগ্রিকভাবে আমাদের যে রাষ্ট্র পর্যায়ে এবং সমাজ পর্যায়ে, দুই পর্যায়ে কিন্তু একটা ভয়ের সংস্কৃতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আছে, যার ফলশ্রুতিতে এই ধরনের আইন আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং উপরন্তু যেহেতু এটা সাংবিধানিক যে আমাদের অধিকারকে লঙ্ঘন করে এবং সংবিধানের সাথে সংঘর্ষপূর্ণ, সেটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের আইনের চর্চা আসলে কোনোভাবেই থাকতে পারে না। কিন্তু যেহেতু গণতন্ত্রের এখন আসলে ওই অর্থে লেশমাত্র নেই, এবং আমরা এই সময় দেখছি যে বিশেষ করে সব পত্রিকা এখন আর কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটাকে বলে সেই ধরনের কোনো চর্চা পত্রিকাগুলোতে নেই। তাও দুই একটা পত্রিকা যারা চেষ্টা করছে মানুষের অধিকার হরণের সংবাদ প্রকাশ করা কিংবা দুর্নীতি লুটপাট নিয়ে সংবাদ প্রকাশ করা, তারাও কিন্তু এখন বিশেষ করে সাম্প্রতিক কিছু ঘটনার মধ্য দিয়ে তারাও কিন্তু এখন একটা আতঙ্কের পরিস্থিতির মধ্যে বাস করছে, যার ফলে সামগ্রিকভাবে আসলে এই আইনের বিরোধিতাটা করা খুব জরুরি এবং এই চাপটা তৈরি করা জরুরি যাতে এই আইনটা খুব দ্রুতই প্রত্যাহার করে নেওয়া হয়, এবং প্রত্যাহার করার মধ্য দিয়ে মানুষের যে অধিকার এবং এই আইনের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের প্রতি যে মানুষের মালিকানা, মানুষ কিন্তু সেই মালিকানাটাও এখন পুরো মাত্রায় হারিয়ে ফেলেছে। সো রাষ্ট্রকে ফিরে পেতে গেলে এবং এই রাষ্ট্র মানুষের কিংবা নাগরিকের জন্য যদি আমি করতে চাই, তাহলে এই ধরনের শুধু এই ডিজিটাল সিকিউরিটি আইন না, এরকম আরো অন্যান্য অনেক আইনই কিন্তু এখন হচ্ছে। এই ধরনের আইন বাতিল করা এবং বাতিলের আওয়াজ তোলাটা আমার কাছে মনে হয় এই সময়ে জরুরি দাবি। সামগ্রিকভাবে ডিএসএ তো আসলে সব ধরনের প্রতিবন্ধকতা এবং বিশেষ করে জ্ঞান চর্চার ক্ষেত্রে তো অবধারিতভাবে, বিকজ যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের তো একটা অন্যতম কাজ হচ্ছে গবেষণা, এবং গবেষণাটা শুরুই হয়, আমার প্রথম ধাপই হচ্ছে প্রশ্ন তৈরি করা। এখন প্রশ্ন তৈরি করতে গেলে আমার জন্য কিন্তু ডিএসএ হচ্ছে একটা বড় বাধা, এবং এটা যদি আমি কারোর সাথে শেয়ার করি, আমি ক্লাসরুমে যদি আলোচনা করি এবং ক্লাসরুমে যদি কেউ আমার আলোচনাটা রেকর্ড করে কিংবা আমার আলোচনাটা সরকারের সমর্থনটা নিশ্চিত করে না কিংবা সরকার যে চিন্তা করছে তার বিপরীত চিন্তার প্রকাশ থাকে, এবং সেই আলোচনাটা যদি আমি আমার শিক্ষার্থীদের সাথে কোনো একটা ভার্চুয়াল মাধ্যমে যদি আমি এটা শেয়ার করি, আমার কিন্তু বিপদগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। যার ফলে আমাদের এটা কেন আসলে, এটা শুরুতেই বলছিলাম যে আসলে রাষ্ট্রে তো গণতন্ত্রের লেশমাত্র নেই এবং ভিন্ন মত প্রকাশের সামান্যতম আসলে সুযোগও কিন্তু নেই। আমরা যারা চেষ্টা করি কিংবা এই মুহূর্তে আমি এই আলাপগুলো করছি, সেটা আসলে খুবই ঝুঁকিমুক্ত না। মানে অনেকে বলতে পারে যে আপনি তো এখন এই আলাপগুলো করছেন, তাহলে কিভাবে করছেন? এই আলাপগুলো তো সবাই করছে না, যারা ঝুঁকি নিচ্ছে তারাই করছে। কিন্তু এর মধ্য দিয়ে যে আমিও পরবর্তীতে ডিএসএর আওতাভুক্ত হব না, কেউ সংক্ষুব্ধ হয়ে আমাকে ডিএসএর আওতায় কোনো মামলা করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। যার ফলে একেবারে স্বাভাবিক একটা প্রশ্ন করা, এবং আমরা বিশ্ববিদ্যালয়ে যারা গবেষণা করি এই প্রশ্ন কেন করি, এবং প্রশ্ন তো সবাই করে না। আসলে মুশকিলটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও সমস্যা হচ্ছে যে আমরা আসলে অনেক ক্ষেত্রেই বোধহয় আমরা ভুলে যাচ্ছি আসলে বিশ্ববিদ্যালয়ের কাজকে, এবং বিশ্ববিদ্যালয়েও দেখা যাচ্ছে ডিএসএ হোক কিংবা অন্য কোনো চাপে হোক কিংবা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ আদায়ের উদ্দেশ্য থেকে হোক, আমাদের জ্ঞানের যে দুই ধরনের জ্ঞান আমরা বলি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, একটা হচ্ছে প্রবলেম সলভিং আর একটা হচ্ছে ক্রিটিক্যাল নলেজ। এখন অনেক বেশি আমরা প্রবলেম সলভিং অথবা প্রমোশনাল নলেজ, যেটা সরকারকে খুব বাহাবা দেওয়ার যে নলেজ, সেটাকেই আমরা সামনে আনি, এবং সেটাকে অনেক ক্ষেত্রে সামনে আনি আমরা আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত স্বার্থ আদায়ের উদ্দেশ্য থেকে। আরেকটা অনেককেই দেখা যাচ্ছে যারা একসময় অনেক ক্রিটিক্যাল নলেজ প্রডিউস করতো, তারাও এখন ওই সাহসটা করছে না, যার ফলে নলেজ উৎপাদনের ক্ষেত্রে, জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে একদম একতরফাভাবে একটা প্রশংসামূলক জ্ঞান হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়গুলো উৎপাদন করছে। যার ফলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে কিংবা বিশ্ব পর্যায়ে যে জ্ঞান ভাণ্ডার কিংবা জ্ঞানের যে পরিসরে আমাদের যে নিজস্ব জ্ঞান কিংবা নিজস্ব ভাবনা, সেইটা কিন্তু আমরা যুক্ত করতে পারছি না। এবং বিশ্ববিদ্যালয়গুলো দিনের শেষে
বিশ্ববিদ্যালয় হিসেবে তার যে চরিত্র, সেই চরিত্রও কিন্তু হারাচ্ছে। এবং অবধারিতভাবে এখন ডিএসএ থাকার কারণে আমরা ভার্চুয়াল জগতে আমাদের নিজস্ব কোনো আলোচনা, কোনো কিছু শেয়ার করা, সেটা কিন্তু খুব সহজে আমরা করতে চাই না। কিংবা ইভেন ক্লাসরুমেও কিন্তু আমরা এখন বলে দিচ্ছি যে ক্লাসের যে যে আলোচনা কিংবা লেকচার, এটা কিন্তু স্টুডেন্টদেরকে আমরা নিষেধ করে দিচ্ছি, এটা হচ্ছে রেকর্ড করা যাবে না। এবং ক্লাসে এই জন্য কথা বলার ক্ষেত্রেও কিন্তু আমাদের খুব সাবধান হতে হচ্ছে। তার মানে সম্পূর্ণভাবে একটা অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে কিন্তু আমরা এখন শিক্ষাক্রম পরিচালনা করছি, যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুবই দুঃখজনক যে বিশ্ববিদ্যালয়েতে তাদের নিজস্ব চরিত্র, সেই চরিত্রটা হারিয়ে বিশ্ববিদ্যালয় হচ্ছে শুধুমাত্র প্রশংসামূলক জ্ঞান কিংবা একটা স্তুতি উৎপাদনের প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে ভীতির পরিবেশ কিংবা সংস্কৃতির একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তার একটা অবদান তো অবশ্যই আছে। একটা বিষয় হচ্ছে যে এটা খুবই দুঃখজনক যে আমাদের শিক্ষার্থীরা আমরা অনেক সময় বিভিন্নভাবে আক্রান্ত হই। সেই সময় আমাদের শিক্ষক সমিতি মোটেই শিক্ষকদের পাশে তো দাঁড়ায় না, আর শিক্ষার্থী তো অনেক দূরের কথা। যদিও শিক্ষক সমিতি হচ্ছে শিক্ষকদের অধিকার নিশ্চিত করার জন্যই সরকারের সাথে দর কষাকষি করার মানে উদ্দেশ্য নিয়েই আসলে এই শিক্ষক সমিতি গঠন করা হয়েছিল। কিন্তু মুশকিল হচ্ছে শিক্ষক সমিতির আমরা যদি প্রবণতাগুলো দেখি, বিশেষ করে যারা প্রেসিডেন্ট হন কিংবা সাধারণ সম্পাদক হন, যখন সরকার পরিবর্তন হয় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদ পায়, হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা উপ উপাচার্য কিংবা ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, যার ফলে এই শিক্ষক সমিতির যে পোস্টগুলা খুবই লোভনীয় পোস্ট হয়ে গেছে। এবং এই পোস্টগুলা যদি নিশ্চিত করা যায়, আর তার সাথে যদি যেই সরকারি থাকুক না কেন তা যদি তোয়াজ করা যায়, স্তুতি নিশ্চিত করা যায়, তাহলে উনি জানেন যে উনার ক্ষমতায় থাকাকালীন অথবা যদি ক্ষমতায় পরিবর্তন হয়ে ক্ষমতায় অন্য কেউ আসে এবং শিক্ষক সমিতির সেই পদে যদি ততদিন পর্যন্ত থাকা যায়, তাহলে হচ্ছে আমার ভাগ্যের উন্নয়ন ঘটবে। তো যেটা হচ্ছে যে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নিজের ভাগ্য উন্নয়নে আসলে এখনো তারা অতি ব্যস্ত হয়ে পড়েছেন, যার ফলে যদিও শিক্ষকরাই ভোট দেয়, কিন্তু ভোট দেওয়ার প্রক্রিয়াটা আপাতত গণতান্ত্রিক মনে হলেও এখানে অনেক রকম ডিনামিক্স আছে, অনেক রকম চাপের মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনগুলো হয়। এবং শিক্ষক সমিতির আমরা যদি বৈশিষ্ট্য দেখি, চরিত্রগত বৈশিষ্ট্য যদি দেখি, দেখা যাচ্ছে শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সংশ্লিষ্ট থাকেন, এবং বিশেষ করে হলের প্রভোস্টদের একটা বড় অংশ শিক্ষক সমিতি নির্বাচন করেন, যার ফলে একটা স্বার্থান্বেষী একটা কিন্তু বন্ধন এই শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে সাধারণ শিক্ষকদের তৈরি হয়। বিশেষ করে যারা বিভিন্ন হলে হাউস টিউটর হিসেবে থাকেন বা হাউস টিউটর হতে চায়, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেহেতু সংশ্লিষ্টতা, অনেকেই যারা প্রশাসনে আছেন অনেকেই যেহেতু শিক্ষক সমিতির নেতৃত্বেও থাকেন, যার ফলে সবারই একটা দুশ্চিন্তা থাকে যে আমার প্রমোশন কিংবা হলে হাউস টিউটর হওয়া কিংবা হাউস টিউটর হিসেবে টিকে থাকার জন্য তাদের সমর্থন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা একরকম চাপ, যার ফলে আমরা তখন প্রাতিষ্ঠানিক শিক্ষা চিন্তা না করে আমরা চিন্তা করি যে আমি আসলে কাকে ভোট দিব, এটা নির্ধারিত হয় আমার ব্যক্তিগত স্বার্থ কার দ্বারা খুব সহজে উদ্ধার পাবে। আমাদের প্রমোশন আমার যদি যোগ্যতা নাও থাকে, তাহলে আমি কার কাছ থেকে সহজে প্রমোশনটা পাবো, কিংবা কে আমাকে কোনো কিছু বিবেচনা না করে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ এবং সমর্থন বিবেচনা করে আমাকে কোন প্রভোস্ট আমাকে হাউস টিউটর বানাবে। যেহেতু এই হাউস টিউটর এবং প্রশাসনের সাথে সংশ্লিষ্ট যারা, তারাই এই নির্বাচনগুলো করে, বিশেষ করে যারা ক্ষমতাসীন দলে থাকে। দিনের শেষে এর ফলে যেটা হচ্ছে যে গণতান্ত্রিক বললেও এখানে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র কিন্তু আসলে অনুপস্থিত। যে নির্বাচনের কথা বলছি আমরা, আপাত দৃষ্টিতে ভাবে নির্বাচনটা গণতান্ত্রিক, কিন্তু প্রাতিষ্ঠানিক গণতন্ত্র অনুপস্থিত। কেননা এমনকি শিক্ষক সমিতির যে যখন নির্বাচন হয়, এই যে বিভিন্ন যে আমাদের রঙের যে গ্রুপ আছে, সাদা দল, নীল দল কিংবা অন্যান্য দল, তাদের নিজেদের মধ্যেও কিন্তু অনেক রকম গ্রুপিং থাকে, এবং সেখানে কারা মনোনয়ন পাবে সেটাও কিন্তু অনেক সময় একেবারে আমাদের প্রশাসনের যিনি শীর্ষে থাকেন তিনি কিংবা তার সমর্থনটা খুব গুরুত্বপূর্ণ হয়। যদিও এই ক্ষেত্রেও নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়, দলের ভিতরে নির্বাচন হয়, কিন্তু দিনের শেষে হচ্ছে যিনি প্রশাসনিক পদের শীর্ষে থাকেন তার যদি সমর্থনটা না থাকে, উনিও কিন্তু মনোনয়ন পান না। যার ফলে সবকিছু মিলিয়ে শিক্ষক সমিতি আসলে যেই অর্থে শিক্ষক সমিতি হওয়া উচিত
সেই অর্থে শিক্ষক সমিতি না। এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দই যদি প্রশাসনিক পদগুলোতে থাকেন, হলের প্রশাসনিক পদগুলোতে থাকেন, তাহলে শিক্ষক সমিতির যে স্বাভাবিক চরিত্র সেটাই তো আর থাকে না, সেটা তো বিলুপ্ত হয়ে যায়। এবং আমাদের শিক্ষক সমিতির ক্ষেত্রে সেটাই হচ্ছে, যার ফলে এখন সরকার প্রশাসন থেকে শিক্ষক সমিতিকে আসলে পার্থক্য করা যাচ্ছে না। যদিও তথাকথিত গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা তাদেরকে নির্বাচিত করছি, কিন্তু এই যে ব্যক্তিগত স্বার্থ, দলীয় অন্ধ সমর্থন, প্রাতিষ্ঠানিক স্বার্থের চাইতে গুরুত্ব না পাওয়ার কারণে দিনের শেষে শিক্ষক সমিতি যেই ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত এবং সাম্প্রতিক বিবৃতির মধ্য দিয়ে সেই বৈশিষ্ট্যের একটা প্রকট প্রকাশ আমরা দেখছি। এবং এই বৈশিষ্ট্যটা এটা নতুন কিছু না, কিন্তু গত আমরা অ্যাটলিস্ট 5 থেকে 8 বছর আমরা কিন্তু দেখছি যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেক স্বার্থ আছে, অনেক আমাদের সংকট আছে, কিন্তু সেই সংকট কিংবা স্বার্থ এবং শিক্ষকদের বেতনের যে স্বার্থ, শিক্ষকদের যে পেশাগত স্বার্থ, সেগুলা গুরুত্ব দেওয়া চাইতে তাদের ব্যক্তিগত স্বার্থ নিশ্চিত হবে, এই ধরনের রাজনৈতিক বিষয়গুলো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেটা তো আমরা সর্বশেষ এই বিবৃতির মধ্য দিয়ে দেখলাম, যার ফলে শিক্ষক সমিতির বিবৃতি যে সব শিক্ষকের কণ্ঠ কিংবা সব শিক্ষকের যে মতামতকে প্রকাশ করছে সেটা আসলে এখন আর বলা যাবে না। এবং আমাদের সবাইকে প্রতিনিধিত্ব করছে শিক্ষক সমিতি, সেটা আসলে এখন একেবারেই বলা যায় না। প্রথম বিষয় হচ্ছে যে অন্ধকার যখন আসে আমি তখন আশাবাদী হই। অন্ধকার আসে এই জন্যে যে নিশ্চয়ই সামনে আমরা আলোর দেখা পাবো। এখন মুশকিল হচ্ছে আলোর দেখাটা তো আসলে একা একা হবে না। সেই ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্ব জায়গা থেকে আমরা যে যেখানেই থাকি না কেন, সবাই যদি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, তাহলে আমরা আসলে কেউ বিপদগ্রস্ত হই না। এবং আমরা পেশাগতভাবে যে যেখানেই থাকি না কেন কিংবা সামাজিক অবস্থান থেকে যে যেখানেই থাকি না কেন, এইটুকু সততা যদি তৈরি করা যায় এবং শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ দ্বারা তাড়িত না হয়ে আমাদের যে একটা সামাজিক স্বার্থ, আমাদের যে রাষ্ট্রগত স্বার্থ, আমাদের যে জাতীয় স্বার্থ, আমাদের যে যেখানে আছি তার যে প্রতিষ্ঠানগত স্বার্থ, কিংবা শুধুমাত্র অন্ধ সমর্থনের ভিত্তিতে না, আমার যৌক্তিক সমর্থনটাকে বিবেচনা করে আমরা যদি সাদাকে সাদা বলি, সবাই কালোকে কালো বলি, তাহলে আসলে কেউ বিপদগ্রস্ত হই না। এখন মুশকিলটা হচ্ছে যে ওই জায়গা থেকে আমরা আসলে বের হতে পারছি না, যার ফলে এই বিপদ যে খুব সহসা কেটে যাবে কিংবা যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা পরিবর্তন হলেই যে এই বিপদ কেটে যাবে সেটা কিন্তু আসলে নিশ্চিত হওয়া যায় না, যার জন্য এটা একটা দীর্ঘমেয়াদী লড়াই। এখন এগুলা বিবেচনা করে অ্যাটলিস্ট যেটা বললাম যে আমরা একদিকে আমাদের যার যার অবস্থান যেখানেই থাকে না কেন, সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলার অনুশীলনটা খুব জরুরি। ঠিক এই বলাটাকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। এই প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে আমাদের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সংগঠিত হওয়া এবং ছোট ছোট যে স্বার্থগুলা, ব্যক্তি স্বার্থগুলা দূরে ঠেলে আমাদের সামাজিক স্বার্থ, আমাদের জাতীয় স্বার্থ, আমাদের রাষ্ট্রীয় স্বার্থ এগুলোকে বিবেচনা নিয়ে আসলে সংঘবদ্ধ হওয়া, এবং সংঘবদ্ধ হওয়ার আসলে কোনো বিকল্প নেই। এবং এই সংঘবদ্ধ হওয়ার মধ্য দিয়েই আসলে আমার কাছে মনে হয় আজকে না হোক কালকে না হোক নিশ্চয়ই পরশুদিন সবকিছু অনেক পরিবর্তিত হবে এবং অন্ধকারের শেষে নিশ্চয়ই আমরা আলোর মুখ দেখব।